নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আমরা আলোচনা করেছি হেনরি ফেওলস 14 প্রিন্সিপল অব ম্যানেজমেন্ট। সেই বিষয়টি আজকে আমরা বাংলা আলোচনা করব। হেনরি ফেওলের ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার নীতির ধারণা এবং অর্থ। প্রথমে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। নীতি মানে একটি সাধারণ এবং সার্বজনীনভাবে গ্রহণযোগ্য চিন্তা বা বিশ্বাস। জর্জ টেরির মতে একটি মৌলিক বক্তব্য বা সত্য যদি চিন্তা বা কর্মের জন্য একটি নির্দেশিকা প্রদান করে তাহলে তাকে নীতি বলা হয়। নীতি শব্দটি সাধারণত একটি বিবৃতি বোঝায় যার কারণ এবং প্রভাব সম্পর্কের উপর ভিত্তি করে। এই নীতিগুলি বিজ্ঞানের ক্ষেত্রে বিশুদ্ধ কারণ এবং প্রভাব সম্পর্কের উপর ভিত্তি করে নয়, তবে একটি সংস্থার কর্মরত ব্যক্তিদের মানব আচরণ এবং পরিচালনার সঙ্গে সম্পর্কিত। হিগস এবং গুলিকের মতে ব্যবস্থাপনার নীতিগুলি ভৌত বিজ্ঞানের নীতিগুলির মতো এতটা সঠিক এবং ভুল নয়, কারণ যেগুলি মানুষের আচরণের সাথে সম্পর্কিত। কুনস এবং ডনেলের মতে ব্যবস্থাপনা নীতিগুলি মৌলিক সত্য যদি সাধারণ বৈধতা যা ব্যবস্থাপনা কর্মের ফলাফলের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে মূল্য রাখে। এইভাবে ব্যবস্থাপনা নীতিগুলি হল অধ্যয়ন থেকে প্রাপ্ত উপসংহার এবং এইগুলি ব্যবসায়িক এবং অব্যবসায়িক উদ্যোগ উভয় ক্ষেত্রেই প্রায় সমস্ত ক্ষেত্রে এবং পরিস্থিতিতে প্রযোজ্য। ব্যবস্থাপনার প্রধান গঠন হিসেবে আমরা জানি ফরমেশনস অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, বাই অবজারভেশন, বাই এক্সপেরিমেন্ট। অ্যান্ড বাই অবজারভেশনের মধ্যে কি আছে? ডিসিশনস অফ ম্যানেজার্স are analyzed on the basis of conclusion, and by experiment এর মধ্যে আছে কি? Conclusions are derived on the basis of experiment. ব্যবস্থাপনার নীতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য মানুষের আচরণের উপর ভিত্তি করে। ব্যবস্থাপনা নীতিগুলি মানুষের আচরণকে প্রভাবিত করার লক্ষ্য করে। অতএব ব্যবস্থাপনার নীতিগুলি মূলত আচরণগত প্রকৃতির। নীতির সর্বজনীনতা। ব্যবস্থাপনার বিভিন্ন নীতি বিভিন্ন পরিস্থিতিতে প্রযোজ্য। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসার পাশাপাশি অব্যবসায়িক ছোট এবং বড় সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত উৎপাদনের পাশাপাশি পরিষেবা খাতে বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করার সময় নীতিগুলি যথাযথভাবে সংশোধন করা হয়। যাই হোক, তাদের প্রযোজ্যতার সীমা প্রতিষ্ঠানের প্রকৃতি, ব্যবসায়িক কার্যকলাপ এবং ক্রিয়াকলাপের মাত্রার সাথে পরিবর্তিত হবে। নমনীয়। ব্যবস্থাপনার নীতিগুলি কঠোর নয় যা একেবারে অনুসরণ করতে হবে। এগুলি নমনীয় এবং যখন পরিস্থিতি তাই দাবি করে তখন ব্যবস্থাপক দ্বারা সংশোধন করা যেতে পারে। সাধারণ পর্যবেক্ষণ। ব্যবস্থাপনার নীতি হল সাধারণ উপসংহার। এগুলো ব্যবস্থাপনাকে নির্দেশনা প্রদান করে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কোনো গ্যারান্টি দাবি করে না। অনুশীলন এবং পরীক্ষা দ্বারা গঠিত। ব্যবস্থাপনার নীতিগুলি অভিজ্ঞতা এবং পরিচালকের সম্মিলিত জ্ঞানের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার দ্বারা গঠিত হয়। কারণ এবং প্রভাব সম্পর্ক। ব্যবস্থাপনার নীতিগুলি কারণ এবং প্রভাবের মাধ্যমে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে তারা একই পরিস্থিতিতে প্রচুর সংখ্যক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কন্টিনজেন্ট। ব্যবস্থাপনার নীতির প্রয়োগ হল সামঞ্জস্যপূর্ণ বা নির্দিষ্ট সময় বিদ্যমান পরিস্থিতির উপর নির্ভরশীল। সমান গুরুত্ব। নীতিগুলির মধ্যে কোনো নিকৃষ্টতা বা শ্রেষ্ঠত্ব নেই। কোনো একটি নীতির অন্যটির চেয়ে বেশি তাৎপর্য নেই। আমরা বলতে পারি না যে নির্দেশের ঐক্যের নীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে পরিচালনার সমস্ত নীতি সমানভাবে গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা নীতি প্রয়োজন মানুষের আচরণের আরো ভালো বিশ্লেষণ এবং ব্যাখ্যা। ব্যবস্থাপনা নীতিগুলি মানুষের আচরণ বুঝতে সাহায্য করে এবং ম্যানেজাররা তাদের অধীনস্থদের চাহিদা এবং প্রত্যাশাগুলি
আরও ভালোভাবে বুঝতে পারে। ব্যবস্থাপনার প্রকৃতি এবং জটিলতাগুলি বোঝার জন্যে ব্যবস্থাপনার নীতিগুলি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন পরিস্থিতি থেকে প্রাপ্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলি সমৃদ্ধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং একইভাবে প্রকৃতি এবং ব্যবস্থাপনার জটিলতাগুলি বুঝতে সাহায্য করে। সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং কার্যকর প্রশাসন নীতিগুলি তৃতীয় সিদ্ধান্ত এবং কর্মের কারণ এবং প্রভাব সম্পর্কে পূর্বাভাস দিতে পরিচালকদের সজ্জিত করে এবং পরিচালনার নীতিগুলি পরিচালনার বিবেচনার সীমাবদ্ধ করে, যাতে তাদের সিদ্ধান্তগুলি ব্যক্তিগত কুসংস্কার এবং পক্ষপাত থেকে মুক্ত হতে পারে। এটি প্রশিক্ষণের ক্ষেত্রগুলিকে নির্দেশ করে। ব্যবস্থাপনার নীতিগুলি ব্যবস্থাপনার বর্তমান এবং সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করে। এর জন্যে পরিচালকদের বিশেষভাবে প্রশিক্ষিত করতে হবে। ব্যবসায়িক পরিস্থিতিগুলি নিজেই কঠিন এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তারা যথেষ্ট পরিবর্তিত হয়। সুতরাং ব্যবস্থাপনার নীতিটি ক্ষেত্রগুলি খুঁজে বের করতে হবে এবং তাদের নির্বাহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রোগ্রাম প্রদানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। এটি ব্যবস্থাপনার গবেষণা কাজে নির্দেশনা দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য নির্দেশিকা তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নীতিগুলি এবং ব্যবস্থাপনাকে অর্থবহ এবং ব্যবহারিক উপযোগী করার জন্য গবেষকরা এই নীতি পরীক্ষা করেন এবং এই উপযোগকে ন্যায্যতা দেন এবং প্রয়োজনে বিভিন্ন পরিবর্তনের পরামর্শ দেন। উৎপাদনশীলতা উন্নত করতে পারে। ব্যবস্থাপনার নীতিগুলি বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে, বিশেষ করে ব্যক্তিরা সংস্থার জন্য কাজ করে। এগুলি ব্যক্তিগত প্রত্যাশা এবং গোষ্ঠীর উদ্দেশ্যগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সামাজিক উদ্দেশ্য অর্জন একটি সংগঠন সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং কর্মরত ব্যক্তিদের ব্যক্তিগত প্রত্যাশা পূরণ হলেই একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জন করতে হবে এবং ব্যবস্থাপনা নীতিগুলি মানুষের আচরণ বুঝতে সাহায্য করে এবং এইভাবে সামাজিক উদ্দেশ্য অর্জনে অবদান রাখে। ব্যবস্থাপকদের প্রশিক্ষণের জন্য নির্দেশিকা। ব্যবস্থাপনার নীতিগুলি ব্যবস্থাপনা প্রক্রিয়ার বোঝা প্রদান করে, যা সম্পন্ন করার জন্য পরিচালকরা কি করবেন। সুতরাং এগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রগুলি শনাক্ত করতে সহায়তা করে যেখানে বিদ্যমান এবং ভবিষ্যতের পরিচালকদের প্রশিক্ষণ দেওয়া উচিত। হেনরি ফেয়ল এবং ব্যবস্থাপনার অধ্যক্ষ। হেনরি ফেয়ল একজন ফরাসি শিল্পপতি। তার প্রশাসনের ধারণাটি তৈরি করেছিলেন যা তার অভিজ্ঞতার ভিত্তিতে ছিল। তার দ্বারা উত্থাপিত ব্যবস্থাপনার 14টি নীতি 1917 সালে প্রকাশিত হয়। তার বই অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট এট জেনারেল বিশদভাবে আলোচনা করা হয়েছে। এটি 1949 সালে 1949 সাধারণ ও শিল্প ব্যবস্থাপনা হিসাবে ইংরেজিতে প্রকাশিত হয়েছিল এবং এটিকে ব্যবস্থাপক হিসাবে শাস্ত্রীয় ব্যবস্থাপনার একটি ভিত্তিমূলক কাজ হিসাবে বিবেচনা করা হয়। তত্ত্ব তার অবদানের জন্য তিনি সাধারণ ব্যবস্থাপনার জনক নামেও পরিচিত। ফায়েলের প্রথম 4টি ম্যানেজমেন্টের কাজ শনাক্ত করেন: পরিকল্পনা, সংগঠিত, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। যদিও তার সংস্কারটি ছিল একটু ভিন্ন: পরিকল্পনা, সংগঠিত, কমান্ড এবং নিয়ন্ত্রণ। ফায়েল প্রথমত সমস্ত সাংগঠনিক কার্যক্রমকে 6টি ফাংশনে ভাগ করেছিলেন: প্রযুক্তিগত, প্রকৌশল, উৎপাদন, অভিযোজন। দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক, ক্রয় বিক্রয় এবং বিনিময়। 3 নম্বর হচ্ছে আর্থিক মূলধনের সর্বোত্তম ব্যবহারের জন্য অনুসন্ধান। 4 নম্বর হচ্ছে নিরাপত্তা, সম্পদ এবং কর্মীদের সুরক্ষা। 5 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, স্টক টেকিং, ব্যালেন্স শিট, খরচ পরিসংখ্যান। 6 নম্বর হচ্ছে ব্যবস্থাপক, পরিকল্পনা, সংগঠিত, কমান্ডিং, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। হেনরি ফেয়ল দ্বারা ব্যবস্থাপনার 14টি নীতি কি কি আছে?
আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম ইংরেজিতে, এখানেও মেনশন করছি। নাম্বার 1 ডিভিশন অফ ওয়ার্ক, নাম্বার 2 অথরিটি, নাম্বার 3 ডিসিপ্লিন, নাম্বার 4 ইউনিটি অফ কমান্ডস, নাম্বার 5 ইউনিটি অফ ডিরেকশন, নাম্বার 6 সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট, 7 নম্বর হচ্ছে রেমুনারেশনস, 8 নম্বর হচ্ছে সেন্ট্রালাইজেশন, 9 নম্বর হচ্ছে স্কেলার চেইন, 10 নম্বর হচ্ছে অর্ডার, 11 হচ্ছে ইকুইটি, 12 হচ্ছে ইনিশিয়েটিভ অথবা ইনিশিয়েটিভ, 13 নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ টেনার অফ পার্সোনাল এমপ্লয়িজ, আর 14 নম্বর হচ্ছে এসপেরিট ডে ক্রপস। তো হেনরি ফেওয়েল দ্বারা ব্যবস্থাপনার এই 14টি নীতি আমি এখন ব্যাখ্যা করছি। নাম্বার 1 কাজের বিভাজন। এই নীতিটি বলে যে ব্যক্তিদের মধ্যে কাজের বিভাজন থাকা উচিত। প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে কাজ দিতে হবে। কাজের বিভাজন একটি যৌক্তিক উপায়ে কার্যক্রমের বন্টনকে বোঝায়, যাতে প্রতিটি ব্যক্তি শুধুমাত্র তার নির্ধারণ কাজ সম্পাদন করে। কাজের কোনো অনুলিপি থাকা উচিত নয় এবং প্রতিটি কাজের জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে তার কর্মক্ষমতার জন্য দায়ী করা হবে। 2 নম্বর হচ্ছে কর্তৃত্ব বা দায়িত্ব। কর্তৃত্ব বলতে অধীনস্থদের কাজগুলো সম্পন্ন করার নির্দেশ দেওয়ার ক্ষমতা বা অধিকার বোঝায়। অন্যদিকে দায়িত্ব বলতে বোঝায় যে একজন ব্যক্তি তার কর্মক্ষমতার জন্য কতটা দায়বদ্ধ। ফায়েল এর মতে একজন ব্যক্তিকে অর্পিত কর্তৃত্ব এবং তার কর্মক্ষমতার ঘাটতির ক্ষেত্রে দায়ী হওয়ার জন্য তার দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকা উচিত। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তিকে একটি উৎপাদন লক্ষ্য অর্জনের দায়িত্ব অর্পণ করা হয়, তবে তাকে লক্ষ্য অর্জনের জন্য অধস্তনের নির্দেশ দেওয়ার জন্য যথেষ্ট কর্তৃত্ব দেওয়া উচিত। এই নীতির ইতিবাচক প্রভাব। কর্তৃত্বের অপব্যবহার কোনো সময় নয়। কার্যকরভাবে এবং দক্ষতার সাথে কাজ সম্পূর্ণ করতে সাহায্য করা। ব্যক্তি দায়বদ্ধ হতে হবে। সাংগঠনিক উদ্দেশ্যগুলির পদ্ধতিগত এবং কার্যকর অর্জন করতে হবে। এই নীতি লঙ্ঘনের পরিণতি কি কি আছে? কর্তৃত্বের অপব্যবহার, দায়িত্ব কার্যকরভাবে পালন করা যায় না, কাউকে জবাবদিহি করা যাবে না। ব্যবস্থাপনা এবং কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব। শৃঙ্খলা বলতে কি বোঝায়? শৃঙ্খলা বলতে বোঝায় সুশৃঙ্খলভাবে কাজ করা। এতে আনুগত্য, নির্দেশাবলী অনুসরণ করা, আদেশের পাশাপাশি নিয়ম, পদ্ধতি এবং পদ্ধতি মেনে চলা উচিত জড়িত। ফায়েলের মতে শৃঙ্খলার জন্য সকল স্তরে ভালো, উচ্চতর, স্পষ্ট এবং ন্যায্য চুক্তি এবং শান্তি বিচারযোগ্য প্রয়োজন। উদাহরণ, ধরুন ম্যানেজমেন্ট এবং লেবার ইউনিয়ন একটি চুক্তিতে প্রবেশ করেছে, যার ফলে শ্রমিকরা কোম্পানিকে ক্ষতি থেকে পুনরুজ্জীবিত করার জন্য কোনো অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই অতিরিক্ত সময় দিতে সম্মত হয়েছে। বিনিময়ে ম্যানেজমেন্ট এইভাবে মিশন সম্পূর্ণ হলে শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এখানে যখন শৃঙ্খলা প্রয়োগ করা হয়, তখন শ্রমিক এবং ব্যবস্থাপনা উভয়ই একে অপরের প্রতি কোনো পূর্ব শৃঙ্খল ছাড়াই তাদের প্রতিশ্রুতিকে সম্মান করে। কমান্ডের একতা। ফায়েলের মতে প্রতিটি স্বতন্ত্র কর্মচারীর জন্য একজন এবং একমাত্র বস থাকা উচিত। যদি একজন কর্মচারী একই সময়ে 2 ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পান এবং তবে কমান্ডের ঐক্যের নীতি লঙ্ঘন করা হয়। কমান্ডের ঐক্য একটি অপরিহার্য ব্যবস্থাপনা নীতি, কারণ এটি কর্তৃত্ব দায়িত্বের সম্পর্কে উদত্তন এবং অধস্তন উভয়ের কাছে স্পষ্ট করে তোলে এবং অধীনস্থদের জারি করা আদেশ স্পষ্ট। এটি দায়িত্ব ঠিক করতে সাহায্য করে। এটি ঊর্ধ্বতনের মধ্যে সংঘর্ষ এবং ঘর্ষণ দূর করে। এটি সম্পর্ককে সুরেলা করে তোলে। অভিমুখের একতা। এই নীতি অনুসারে একই উদ্দেশ্য সহ প্রতিটি গ্রুপের কার্যকলাপ একটি মাথা এবং একটি পরিকল্পনা থাকতে হবে। নির্দেশের একতা একই অর্থে কমান্ডের ঐক্য থেকে আলাদা, যে পূর্বের তার কার্যকলাপগুলির
গ্রুপিং এর ক্ষেত্রে সংস্থার কার্যক্রমের সাথে সম্পর্কিত বা পরবর্তীতে সাথে পরিকল্পনা সম্পর্কে রিপোর্টিং এবং সম্পর্কের ক্ষেত্রে সংস্থার সমস্ত স্তরের কর্মীদের সাথে সম্পর্কিত। কমান্ডের ঐক্য এবং নির্দেশনার ঐক্যের মধ্যে পার্থক্য কি আছে? বেসিস হচ্ছে দ্য মিনিং ইউনিটি অফ কমান্ড। ইট মিনস দ্যাট one employee should receive order from one superior only. Unity of direction টা বলতে কি বোঝায়? It means one unit, one plan. আবার বেসিস বলতে পারপাস, তারপরে আপনার ইউনিটি অফ কমান্ড বলতে it aims at ensuring compliance of orders and instructions. And unity of direction বলতে বোঝাচ্ছে যে it aims at better coordination. আবার বেসিস বলতে স্কোপ, it is related to working of workmen and it is related to the entire organization. বেসিকে কি বলছি আমরা? অবজেক্টিভ, it spells out accountability. And then unity of direction এ কি বলা হচ্ছে? it spells out organizational objectives as whole as well as departmental objectives. Now গোষ্ঠী স্বার্থের ব্যক্তি স্বার্থের অধীনতা, এই নীতিটি প্রস্তাব করে যে কর্মীদের অবশ্যই প্রতিষ্ঠানের ভালোর জন্য তাদের স্বার্থ বিসর্জন দিতে হবে। এইভাবে একটি সংস্থার শুধুমাত্র এমন ব্যক্তিদের নিয়োগ করা উচিত যারা তার উদ্দেশ্যগুলির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং সহজেই তার আদেশগুলি মেনে চলতে ইচ্ছুক হয়। এই নীতি জোর দেয় যে স্বতন্ত্র বস্তুগুলি গৌণ এবং গোষ্ঠীর উদ্দেশ্যগুলি অর্জনের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ উদ্বেগজনক এবং স্টেক হোল্ডারদের স্বার্থ, যেমন মালিক, শেয়ার হোল্ডারগণ, পাওনাদারগণ, দেনাদার, অর্থদাতা, কর কর্তৃপক্ষ, গ্রাহক, বৃহত্তরভাবে সমাজের স্বার্থগুলি এক ব্যক্তি বা ব্যক্তিদের একটি ছোট গোষ্ঠীর মধ্যে উৎসর্গ করা যাবে না যারা কোম্পানির উপর চাপ প্রয়োগ করতে চায়। এই নীতির ইতিবাচক প্রভাব কি আছে? সাংগঠনিক উদ্দেশ্য অর্জন, ব্যক্তি এবং সাংগঠনিক লক্ষ্যের মধ্যে সমন্বয়, সংগঠনের সম্প্রীতি, প্রতিষ্ঠানের প্রতি কর্মচারীদের সম্মান বৃদ্ধি। এই নীতির লঙ্ঘনের পরিণতি কি? সংগঠনের লক্ষ্য অর্জনে অসুবিধা, সংস্থায় বিরোধীপূর্ণ পরিস্থিতি, প্রচেষ্টা, সময় এবং সম্পদের অপচয় এবং কাজে বিলম্ব। কর্মচারীদের পারিশ্রমিক বলতে কর্মচারীদের দেওয়া পারিশ্রমিক পরিমাণ এবং পদ্ধতিটি ন্যায্য, যুক্তিসঙ্গত এবং সন্তোষজনক এবং প্রচেষ্টার ফলপ্রসূ হওয়া উচিত। যতদূর সম্ভব একটি নিয়োগকর্তা তার কর্মচারী উভয়ের জন্যই সন্তুষ্ট হওয়া উচিত। জীবনযাত্রার ব্যয়, নির্ধারিত কাজ, ব্যবসার আর্থিক অবস্থা, বিদ্যমান মজুরি হার ইত্যাদির ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত। যৌক্তিক এবং উপযুক্ত মজুরি হার এবং তাদের অর্থ প্রদানের পদ্ধতি শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে উত্তেজনা এবং পার্থক্য হ্রাস করে সুরেলা সম্পর্ক বজায় রাখা এবং কাজের আনন্দদায়ক পরিবেশ তৈরি করা। ফাইল শ্রমিকদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা এবং আবাসিক সুবিধার জন্য অন্যান্য সুবিধার ব্যবস্থা করার সুপারিশ দিয়েছেন বা করেছিলেন। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ মানে শীর্ষ স্তরে কর্তৃত্বের কেন্দ্রীকরণ। অন্য কথায় কেন্দ্রীকরণ এমন একটি পরিস্থিতি যেখানে শীর্ষ ব্যবস্থাপনা বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব রাখে। বিকেন্দ্রীকরণ মানে প্রতিষ্ঠানের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃপক্ষের নিষ্পত্তি। অন্য কথায় কর্তৃত্বকে নিচের দিকে ভাগ করা হলো বিকেন্দ্রীকরণ। ফাইলের মতে কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণের মাত্রা নির্ভর করে না ব্যবসার আকার, ঊর্ধ্বতনের অভিজ্ঞতা, নির্ভরযোগ্যতা এবং অধস্তনের ক্ষমতা ইত্যাদির উপর বিষয়গুলি। অধীনস্থদের ভূমিকা বাড়ায় বিকেন্দ্রীকরণ এবং যা হ্রাস পায় তা হলো কেন্দ্রীকরণ। ফাইল পরামর্শ দিয়েছিলেন যে পরম কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ সম্ভব নয় এবং উভয়ের মধ্যে কিছু না কিছু অর্জনের জন্য একটি সংস্থা ধর্মঘট করা উচিত। ফাইল চেইন কাকে বলছি আমরা? স্কেলার চেইন চূড়ান্ত বা শীর্ষ কর্তৃত্ব থেকে সংস্থার নিম্ন পদে ঊর্ধ্বতনের চেইন বোঝায় এবং স্কেলার চেইন সেই রুটকে বোঝায় যা এক স্তর থেকে চূড়ান্ত কর্তৃপক্ষের দিকে প্রভাবিত হওয়ার সময় যোগাযোগগুলি অনুসরণ করে এবং সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত কর্তৃত্ব এবং যোগাযোগের একটি স্কেলার চেইন থাকা উচিত। এটি প্রস্তাব করে এবং যে প্রতিটি যোগাযোগ উপরে উঠতে বা নিচের দিকে প্রভাবিত হতে পারে এবং যদিও প্রতিটি অবস্থান কর্তৃপক্ষের জন্য। এবং আর কি আছে? 10 নম্বর হলো অর্ডার।
ফাইলের মন্তব্য করেছেন যে সব কিছুর জন্যে, প্রত্যেকের জন্য একটি জায়গা থাকা উচিত, এবং এটি দুটি জিনিস বোঝায়। একটি হলো বস্তুগত, একটি হলো, অন্যটি হলো সামাজিক। এটি জিনিস এবং মানুষের বিন্যাসের সঙ্গে সম্পর্কিত একটি নীতি, এবং বস্তুগত ক্রমে সব কিছুর জন্য একটি জায়গা থাকা উচিত, এবং সবকিছু তার জায়গার জন্য থাকা উচিত, এবং এইভাবে সমাজ ব্যবস্থায় সঠিক জায়গার জন্য সঠিক মানুষ থাকা উচিত। এই ধরনের আদেশ সংস্থার মানবিক প্রয়োজনীয়তা এবং সংস্থাগুলির সুনির্দিষ্ট জ্ঞান এবং প্রয়োজনীয়তা এবং সংস্থাগুলির মধ্যে একটি ধ্রুবক ভারসাম্যের দাবি করে। ইকুইটি ব্যাখ্যা ন্যায্য এবং যুক্তিসঙ্গত আচরণ বোঝায়। এই নীতিটি কর্মচারীদের প্রতি পরিচালকদের আচরণের দায়বদ্ধতা, সদীয়তা এবং ন্যায় বিচারের উপর জোর দেয়। এবং ইনিশিয়েটিভ মানে অনুপ্রেরণা ছাড়াই কাজ। ফাইল জোর দিয়েছিলেন যে পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের সময় অধস্তন উদ্যোগ নেওয়ার উপযুক্ত সুযোগ দেওয়া উচিত। এবং এসপ্রিট ডি কর্পস ইউনিয়ন, যেটাকে বলি যে এসপ্রিট ডি কর্পস শব্দে গুচ্ছের অর্থ হলো আনুগত্য এবং ভক্তির চেতনা, এবং যা একটি দলের সদস্যদের একত্রিত করে, এবং এর অর্থ হলো সেই গোষ্ঠীর সম্মানের প্রতি সম্মান এবং একজনের অন্তর্ভুক্ত। ফাইল পরামর্শ দেন যে সংস্থার একটি দলগত মনোভাব থাকা উচিত এবং সমস্ত কর্মচারীদের নিয়োগদের বা নিজেদের সংগঠনদের সদস্য হিসাবে বিবেচনা করতে হবে। তো এই হলো আমার আজকের আলোচনা। যদি আপনাদের আমার বাংলা ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ আমার বাংলা ব্লগকে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।